কথিত এই কুয়োর জলেই কৃত্তিবাস স্নান করতেন। সমগ্র বাঙালির কামনা সীতার মতো সতী হব, রামের মতো পতি পাব, লক্ষ্মণের মতো দেওর হবে, কৌশল্যার মতো শাশুড়ি হবে, আর দশরথের মতো শ্বশুর হবে। বারাসাত থেকে বারাকপুর, বারাকপুর থেকে শান্তিপুর লোকাল ধরলাম, কিন্তু জানা গেল এই শান্তিপুর লোকাল কৃত্তিবাস স্টেশনে থামবে না। সেই জন্য আমরা ফুলিয়ায় নেমে গেলাম এবং সেখান থেকেই আমরা কৃত্তিবাস আদি কবি কৃত্তিবাসের জন্মভিটে দেখবার জন্য বেরিয়ে পড়লাম। ধরলাম একটি টোটো। কৃত্তিবাস কোনো মহাকাব্য রচনা করেননি, তিনি রচনা করেছিলেন রামায়ণ পাঁচালীর, এবং এই সমগ্র পাঁচালীখানি চামর, মন্দিরা ও সুর সহযোগে গাওয়া হতো। কান্দিয়া বিকল রাম, জলে ভাসে আখি, রামের ক্রন্দনে কান্দে বন্য পশু পাখি, রামের আশ্রমে আসি যত মুনিগণ, রামের কহেন যত প্রবোধ বচন, উপদেশ বাক্য নাহি মানেন শ্রীরাম। আজ 14ই জানুয়ারি মঙ্গলবার আমরা বেরিয়ে পড়লাম কৃত্তিবাস ওঝার জন্মস্থান দেখবার আন্তরিক টানে শান্তিপুরের কাছে ফুলিয়ায়। হ্যাঁ, শান্তিপুরের কাছে একটি রেল স্টেশন রয়েছে এই মহান কবি আদি কবি কৃত্তিবাসের নামেই। ব্যারাকপুর রেল স্টেশন থেকে শান্তিপুর লোকাল ধরে চললাম কৃত্তিবাস রেল স্টেশনের উদ্দেশ্যে। কৃত্তিবাসের পিতার নাম ছিল বনমালী, তার সঠিক জন্ম তারিখ ও মূল রচনা পাওয়া যায়নি। এই মুহূর্তে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটার নাম হচ্ছে হরিপাট কৃত্তিবাস বয়রা। আমরা কৃত্তিবাস ওঝার নাম জানি, যিনি বাল্মীকি রামায়ণের বাংলা অনুবাদ করেছিলেন সুন্দরভাবে, সহজ সরল ভাষায়। তার জন্মস্থানে আমরা এসেছি এই মুহূর্তে। গাছ গাছালি মোড়া গ্রাম্য পরিবেশ, গ্রামের খেলাধুলা, ব্যাডমিন্টন চলছে। যারা গ্রাম্য প্রকৃতিকে ভালোবাসেন, যারা প্রকৃতি প্রেমিক, যারা কত জনমানুষের সমাগম। হরিদাস সুধীরতা সুবিধা হরিদাস বয়লা। বাংলার রূপ আমি দেখিয়াছি, তাই আর পৃথিবীর রূপ দেখিতে চাই না আর, দেখিতে যাই না আর। কৃত্তিবাস কবি কৃত্তিবাস ওঝা। তার নামে কৃত্তিবাস রেল স্টেশন হয়েছে এবং আজকে তাকে খুঁজতেই আমাদের এই ফুলিয়ায় আসা, কৃত্তিবাসকে খোঁজা, তাকে দেখা।
কথিত এই কুয়োর জলেই কৃত্তিবাস স্নান করতেন। সেই জন্য আমাদের কাছে এই জায়গার একটা অপরিসীম মূল্য আছে। আমরা যেন সেই তৎকালীন সময় ফিরে যাচ্ছি এবং ভীষণভাবে ফিল করছি, তাকে ভীষণভাবে অনুভব করছি। সেই আদি কবি, মহাকবি, রামায়ণ যে রচনা করা, সেই রামায়ণ কবি কৃত্তিবাস। রামের পাঁচালী যে যাকে বলা হয়, সেই পাঁচালীর রূপকার কৃত্তিবাস। বয়রা ফুলিয়ার রাধা গোবিন্দ মন্দির। আমরা সবাই জানি ফুলিয়া, শান্তিপুর, কৃত্তিবাস সবই বৈষ্ণবদের মানে ধর্মীয় স্থান। চৈতন্যদেবকে, শ্রী চৈতন্যদেবকে কেন্দ্র করে এই বৈষ্ণব সম্প্রদায়ের একটা বিশাল সমাগম হয় প্রতি সংক্রান্তির দিনে, পৌষ সংক্রান্তির দিনে। আমরা এই দিনই এসছি, আজ 14ই জানুয়ারি, পৌষ সংক্রান্তি। রাধা গোবিন্দ মন্দিরে সুন্দর। সঙ্গে বাড়ার সাথে দেখা করেছি, ওখান থেকে ব্যারাকপুর এমনি আজকে শরীরটা খুব একটা ভালো। হ্যাঁ, চৈতন্যদেব আপন জীবন চেষ্টাদির দ্বারা যে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবর্তন করেন, সেই ভক্তি মন্দিরের দুই মূল স্তম্ভ হলেন নিত্যানন্দ ও অদ্বৈতাচার্য। এই জন্যই ব্রজমোহন দাসের চৈতন্য তত্ত্ব প্রদীপ এ বলা হয়েছে, আপনেই মহাপ্রভু হইলা আদি স্কন্ধ, দুই দিকে দুই স্কন্ধ, অদ্বৈত নিত্যানন্দ। অতএব অদ্বৈতের পরিচয় সাহিত্যকার হিসাবে গৌণ হলেও যে গৌরব মহিমা বাংলা সাহিত্যকে ষোড়শ শতাব্দীতে শ্রেষ্ঠ আসন দান করেছিল, তার পটভূমিকা রচনায় তার অন্যতম প্রধান ভূমিকা ছিল বলেই সাহিত্যের ইতিহাসে এর প্রসঙ্গ সবিস্তারে আলোচিত হয়েছে। অদ্বৈতের পিতা কুবের আচার্য শ্রীহট্টের লাউড়ের বিখ্যাত পণ্ডিত ছিলেন। ইনি কিছুদিনের জন্য যখন শান্তিপুরে বসবাস করতে আরম্ভ করেছিলেন, সেই সময় অদ্বৈতের জন্ম হয়। ওর আসল নাম কমলাক্ষ। ইনি শাস্ত্র অধ্যয়নের জন্য তার জন্মস্থান শান্তিপুরে আসেন এবং সেখানেই থেকে যান। তার পিতামাতাও শ্রীহট্টের বাস তুলে দিয়ে শান্তিপুরে স্থায়ী বাসা বাঁধেন। অদ্বৈত ছিলেন পরম পণ্ডিত। অদ্বৈত আচার্য ছিলেন বারেন্দ্র ব্রাহ্মণ, গৃহী বৈষ্ণব এবং টুলো পণ্ডিত। ইনি চৈতন্যদেবের অনেক আগেই মাধবেন্দ্রপুরীর কাছে দীক্ষা গ্রহণ করেন। ইনি ছিলেন শান্তিপুর গোষ্ঠীর অগ্রগণনীয় ব্যক্তি। ইনি প্রথমে ছিলেন জ্ঞান ও শঙ্কর মার্গের বৈদান্তিক পণ্ডিত, পরে চৈতন্যদেবের চরিত্র প্রভাবে ভক্তিমার্গের বিশিষ্ট সাধুতে পরিণত হন।
দেখুন বিরাট বাড়ি, বিরাট বাড়ি, প্রাসাদ বলা যায়। বাড়ি বললে তো ছোটোখাটো ব্যাপার বলা হয়, প্রাসাদ দেখুন কি বড়, 400 বছর আনুমানিক, তার বেশিও হতে পারে। চারিদিকের একটা নিস্তব্ধতা বিরাজ করছে, যদিও সন্ধে হব ঠান্ডা আছে। যারা ভৌতিক সিনেমা করতে চান তারা এখানে আসতে পারেন। এখন তো নানা ধরনের শর্ট ফিল্ম তৈরি হয়, তারা এসে এইসব জায়গা থেকে ভিডিও তুলবেন। চমৎকার। শ্যামচাঁদ ভিউ, শান্তিপুর। কিন্তু বলল যাই করুন বিন্দু হোক আর যেটুকাই হোক একটু পড়েছিল বৃন্দাবনে শাস্ত্র বলে, সেটা হলো সেই যে কদম্ব দীক্ষা বা গোবিন্দ। কোনোভাবেই ওই কালীবাদে ধারে কোনো বৃক্ষ ছিল না, থাকা সম্ভব জায়গায় ওই কাক ধারালো কুশ বা কাশের